মূল্য সংযোজন কর বা ভ্যাটের আওতা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কম ভ্যাট রয়েছে এমন অন্তত ৪৩ ধরনের পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে ১৫% আরোপের প্রস্তাব করেছে সংস্থাটি। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে ভ্যাট বাড়ালে সাধারণ ভোক্তার উপর নতুন করে ব্যয়ের চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে আলোচনা ছাড়া একতরফা এমন সিদ্ধান্ত নেওয়ার ফলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তারা বলছেন এতে মানুষের ক্রয় ক্ষমতা কমবে, নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজস্ব আদায়ে আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে হঠাৎ ভ্যাট ও সম্পূরক শুল্ক সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবায় কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়তি করের তালিকায় রয়েছে পোশাক, হোটেল, রেস্তোরাঁ, ওষুধ ও বিমানের টিকিট সহ ৪৩ ধরনের পণ্য ও সেবা। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত চলমান উচ্চ মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অথবা সেটা দেখে আপনি নজর দেন। দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে যখন হাঁসফাঁস অবস্থা, তখন ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। একটা পানির বোতল আমি দিচ্ছি মনে করেন 1 টাকা ট্যাক্স, যার মাসে 10 লক্ষ টাকা ইনকাম সেও কিন্তু 1 টাকা ট্যাক্স দিচ্ছে, তাহলে এটা তো বৈষম্য তৈরি হইল। এই জন্য এই করটা খুব নমিনাল রাখা উচিত। দ্রব্যমূল্যের বাজার এমনি ঊর্ধ্বগতি, তার মধ্যে আরও যদি ভ্যাট ধরা হয় তাহলে এটা সবার জন্য আসলে কষ্টকর হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নতুন করে কর আরোপ ভোক্তার উপর চাপ আরও বাড়াবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। একটা হতে পারত যে রাজস্ব আদায়টা এরকম ভ্যাট বা যেগুলো ইনডিরেক্ট ট্যাক্স আছে, পরোক্ষ কর, সেগুলোর উপরে না করে যদি আমরা ইনকাম ট্যাক্সেশনের মাধ্যমে যদি করতে পারতাম, তাহলে হয়তো জিনিসটা একটু ফেয়ার হতো। এই জন্যে আমি মনে করি যে শর্ট টু মিডিয়াম টার্মে ইনকাম ট্যাক্সেশনের নেটটাকে বাড়িয়ে হয়তো খুব বেশি আমাদের এই সরকার রাজস্ব বাড়ানোর সুযোগটা কম। কোনো প্রকার আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এর প্রতিবাদে ব্যবসায়ী ঐক্যের ডাক দেওয়ার কথা বলেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আপনি এত বড় একটা ডিসিশন, ভেরি শেম, যা আমাদের সাথে বসার প্রয়োজন মনে করে নাই। আমরা মনে করি বড় একটা ষড়যন্ত্র চলছে, এই ছোট উদ্যোক্তাদের ধ্বংস করে দিয়ে সব কর্পোরেটদের হাতে তুলে দেওয়া একটা বোধহয় পরিকল্পনা চলছে। যদি জনগণের ক্রয় ক্ষমতা না থাকে তাহলে আমার সেল কমে যাবে, সেল কমে যাবে, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইনভেস্টমেন্ট, এই যে আমাদের কমপ্লায়েন্স, সব কিছু মিলে আসলে এটা তো হতে পারে না। আমরা বসতেছি, ইমিডিয়েটলি 2-1 দিনের মধ্যে আমরা ডিসিশন নিব। আমরা হয়তো সারা বাংলাদেশে ধর্মঘটে যাব হয়তো। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ব্রিটেনে দুর্নীতি কার্যকলাপের অভিযোগে চাপের মুখে পড়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের ভাগ্নে টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে অবৈধ উপায়ে ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে। এর আগে টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগের জেরে তাকে দুর্নীতি বিরোধী কার্যালয় ফাইন্যান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশনের পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের এমপিরা। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। একের পর এক বিতর্কের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক। এবার টিউলিপের বিরুদ্ধে অবৈধ উপায়ে ফ্ল্যাট কেনার অভিযোগ তুলেছে যুক্তরাজ্যের ভূমি সংক্রান্ত অধিদপ্তর। অভিযোগে বলা হয়, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে সেন্ট্রাল লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছিলেন বাংলাদেশের এক আবাসন ব্যবসায়ী। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফ্ল্যাটটি টিউলিপকে দিয়েছিলেন আব্দুল মোতালেফ নামের এক আবাসন ব্যবসায়ী। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সাথে তার যোগাযোগ রয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত শুরু করেছে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা পরিবারের সদস্যরা রাশিয়া সমর্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে কমিশন নিয়েছেন। বাংলাদেশের বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচারের অভিযোগ করেছে। এসব অর্থ দিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের সম্পদ কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ব্রিটেনের মন্ত্রিসভার সদস্য টিউলিপ ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া, অথচ তার নিজের বিরুদ্ধেই এখন দুর্নীতির অভিযোগ উঠেছে। শাহাদাত শাওন, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পুরো সেতুটি এখন দৃশ্যমান। সেতুর দুই পাশের 13 কিলোমিটার রেল লাইনের কাজও শেষ হয়েছে। 26 নভেম্বর সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। জানুয়ারি মাসে সেতুটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। দেশের সর্ববৃহৎ যমুনা রেলওয়ে সেতু নির্মিত হয়েছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের যমুনা নদীর বুকে। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে নির্মাণ করা হয়েছে এই রেল সেতু। নতুন প্রযুক্তির ব্যবহারে তৈরি হওয়া সেতুটিতে 50টি পিলারের উপর 49টি স্প্যান বসানোর কাজও শেষ হয়েছে। এই সেতুতে স্লিপার ছাড়াও বিশেষ পদ্ধতিতে বসানো হয়েছে রেল ট্র্যাক। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসেই এটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যারা ব্যবসায়ী আছি তারা আমরা খুব দ্রুত সকালে এখান থেকে যদি রওনা দিই, যমুনা সেতু পার হয়ে আমরা ঢাকায় তাড়াতাড়ি দ্রুত পৌঁছাতে পারি এবং সেখান থেকে আমরা মালামাল ক্রয় করে আবার সিরাজগঞ্জে খুব দ্রুত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। ব্যবসায়ীদের যাতে যত সব সামগ্রী আছে এগুলো যাতে অতি দ্রুত সময়ে এবং অল্প খরচে যাতে পৌঁছানো সম্ভব হয়, সেই কারণে আমরা দাবি করব যে সিরাজগঞ্জে একটি ডিপো, যেহেতু এখানে সিরাজগঞ্জের প্রবেশদ্বার, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার রেল সংযোগ রেল সেতু, এই বৃহৎ রেল সেতুটার ডিপো যেন সিরাজগঞ্জে হয়, এটি আমাদের দাবি থাকবে। যমুনা রেল সেতুটি চালু হলে ডাবল লাইন দিয়ে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। এতে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের গতি বাড়বে। আমাদের এই সেতুর আরেকটা প্যাকেজের কাজ আছে, সিগন্যালিং কাজ। তো সিগন্যালিংটা আমরা আসলে শেষ হতে মার্চ পর্যন্ত লাগবে, বাট সিগন্যালিং কাজের সাথে মূলত ব্রিজে ট্রেন চলাচলের কোনো সাংঘর্ষিক না। যমুনা সেতু দিয়ে 38টি ট্রেন চলাচল করলেও এখন রেল সেতু দিয়ে প্রতিদিন 88টি ট্রেন চলাচল করবে। NTV নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়নে 6 দিনের জনসংযোগ কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানতে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় বলে জানান তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈর শাসনের অবসানের পর প্রত্যাশা ছিল একটি ঘোষণাপত্র প্রকাশের, কিন্তু 4 মাস পরও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় 2024-এর 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের কথা জানান গণ অভ্যুত্থানের যোদ্ধারা। কিন্তু শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশের কথা জানানো হলে রোড ফর ইউনিটি কর্মসূচির মাধ্যমে সরকারকে 15 দিনের আলটিমেটাম দেওয়া হয়। বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাদিত করতে হবে। এরপর 4 দিন পার হলেও সরকারের কার্যকরী উদ্যোগ নেই বলে মনে করেন ছাত্র নেতারা। সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা দেন তারা। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য। এ সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। বলেন, সরকার মতামত জানতে চাইলে ছাত্ররা সহায়তা করবে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেই বিষয়ে বাংলাদেশের সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য
জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। আলটিমেটাম না মানলে নতুন করে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন গণ অভ্যুত্থানের নেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদরা। অস্পষ্টতা, অংশীজনদের সঙ্গে আলাপ না করে ডাটা সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা সহ সবকিছু একসঙ্গে অধ্যাদেশে অন্তর্ভুক্তি এটিকে ঔপনিবেশিক আমলের আইনে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন আইনজীবী, আইন বিশেষজ্ঞ এবং এই আইনে ভুক্তভোগীরা। বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের বেশিরভাগ বিষয় ভাষাগত পরিবর্তনের মাধ্যমে নতুন অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মনে করেন বক্তারা। সাইবার বুলিং এর কিছু পেয়েছেন? কিচ্ছু নাই। এরপরে ব্যাখ্যা দিলেন, হচ্ছে ব্যাখ্যার মধ্যে সাইবার বুলিং বলতে কি বোঝাবে সেটা ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা দিয়ে তো আর আপনি অফেন্সকে ডিল করতে পারবেন না। জামিনযোগ্য ঘটনা ঘটলেও একটি লাইন জুড়ে দিয়ে হচ্ছে অজামিনযোগ্য একটি ধারা যুক্ত করা হয় যাতে জামিনটা না হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একই পারপাস সার্ভ করেছে, সাইবার সিকিউরিটি অ্যাক্টেরও একই চরিত্র ছিল, সাইবার সুরক্ষা অধ্যাদেশেরও একই চরিত্র। বুলিংটা সাইবার ওয়ার্ল্ডে তারা কিভাবে দেখছেন এই আঙ্গিকগুলো তো পরিষ্কার করাটা প্রয়োজন। শেখ হাসিনা নিয়ে বা অনেককে নিয়ে যে এই যে মিমিক বা কার্টুন করছি, যে ব্যঙ্গ কার্টুন গুলো করছি, এগুলোর আঙ্গিকে কি শেখ হাসিনা আমাদের নামে এখন হ্যারাসমেন্ট এই আপনার এই আইনের ধারায় আমাদের এখানে মামলা ঠুকে দিতে পারবেন? কমিশনগুলোর বিভিন্ন সদস্যের সাথে আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয় যে ভাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকেন না কেন মতামতের জন্য। বলে যে আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের মতামত আমরা আসলে নিব না, ওটা চিফ অ্যাডভাইজার নেবে। তো এখন আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এটা বাস্তবায়ন কি আপনারা করবেন? কে করবে? সাইবার বুলিং, ধর্মীয় বিশ্বাস, নারী ও শিশুদের জন্য তৈরি করা 8, 25, 26 ধারাগুলো অস্পষ্টতা আছে এবং নিরপরাধ মানুষ হয়রানির শিকার হতে পারে বলে মনে করেন তারা। ডিজিটাল ট্রান্সফরমেশন অথবা ডিজিটাল ডেভেলপমেন্ট, ইনক্লুশন যেটাই বলে না কেন, সবকিছু কিন্তু এই গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের সাথে কমপ্লায়েন্স রেখেই অথবা মিল রেখে কিন্তু করা হবে। প্রশ্ন হচ্ছে এই যে ড্রাফটটা করা হলো সেখানে এই গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের সাথে কি ধরনের মিলগুলো আছে? বড় প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি এটা নিয়ে। তারা কি রক্ষা কবচগুলো চান? তারা কি চান যে মানবাধিকার সুরক্ষা করা হোক, এরকম করে মানুষজনকে রাতারাতি তুলে না নেওয়া হোক? আই থিঙ্ক আমার পরে দিদার বললে উনি সবচেয়ে স্পষ্টভাবে বলতে পারবেন যে এটাতে কেন অন্তর্বর্তীকালীনের সরকারের অবস্থান আমাদের কাছে পরিষ্কার করা উচিত। বক্তাদের অনেকে বলেন এনটিএমসিকে আড়িপাতা ও পুলিশকে ব্যাপক হয়রানির ক্ষমতাও এতে আছে, উপেক্ষিত আন্তর্জাতিক রীতিনীতি। আমরা তো আশা করবই যে আমরা এই নতুন সরকারে যেই আইনগুলি আনি সেগুলি ওই একই সমালোচনায় পড়বে না। Protects human beings, it does not protect religions. সেই জন্য blasphemy is not protected under international human rights law. আপনারা accountability কথা বলছেন, accountable to what? The government has to be accountable to the constitution and to the international treaties that it has signed. ডিজিটাল সিকিউরিটি আইনে এর আগের 4000-এর বেশি মামলার আসামের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীদের কেউ কেউ। আমাদের এটা আগে বলা হয়নি, বলা উচিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সহকর্মী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমানকে। এফডিসিতে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে বিকেল 3টায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গতকাল মধ্যরাতে। সেই সাথে অবসান হয় সাদা কালো থেকে রঙিন পর্দায় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী জীবনের গল্পে। সাদরিনা খন্দকারকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। দীর্ঘদিনের কর্মস্থল, প্রিয় প্রাঙ্গণ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই চিত্রনায়িকাকে শেষবারের মতো এক নজর দেখতে আসেন চলচ্চিত্র জগতের তারকারা। বিরাট কন্ট্রিবিউশন, মনে করেন যে আপনি শাবানাজি, ববিতাজি, কবুড়ি আপু, এরপরে প্রজন্ম তো অঞ্জনা দি বলবো। 300 মতো ছবি করেছেন, বিরাট সব সুপার ডুপার হিট ছবি ওনার।
অনেক বড় অনুভূতি। উনি মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন, 2 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বাচসা উইনার এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার অশিক্ষিত, বৌরানী, তারপরে দস্যু বনহুর, প্রিয় বান্ধবী, অজস্র ছবি আমি সিনেমা হলে গিয়ে দেখেছি। তো তখন থেকে তো উনি আমাদের কাছে একটা অঞ্জনা রহমান। তারপর উনি এত সুন্দর নাচ করতেন, গান করতেন। তারপর যখন আমি বড় হলাম, আমি যখন সিনেমা বানালাম বিশ্বসুন্দরী প্রহেলিকা, ওনার মতো একজন লিজেন্ড আমাকে ফোন করে প্রশংসা করলেন এবং যেখানেই দেখা হতো ওনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওনার ব্যবহার। পরে এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা রহমানের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, ভক্তরা অংশ নেন। বিকাল 3টায় রাজধানীর বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে। বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন অঞ্জনা রহমান। রক্তের সংক্রমণ নিয়ে চিকিৎসা নেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরে বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই চলচ্চিত্রের এই রূপালী তারকা। 1965 সালের 25 জুন ঢাকায় জন্ম নেওয়া অঞ্জনা শুক্রবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রামে অনুষ্ঠিত ভারতীয় আধিপত্য প্রতিরোধে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচন নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বলে মন্তব্য করেন দলটির সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমন্ত্রিত বক্তা হিসেবে সার্জিস আলম এদেশে ভারত কিভাবে আধিপত্য বিস্তার করেছে তা নতুন প্রজন্মকে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান। আগামীতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তাও উল্লেখ করেন সার্জিস। যেই খুনি শেখ হাসিনা 2000 মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। এটা আপনাদের পররাষ্ট্রনীতির অনেক বড় একটা দুর্বলতা। আমরা মনে করি খুনি শেখ হাসিনার জায়গা যেখানে, বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনারা ব্যবস্থা করুন। বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির বলেন, দেশের আপামর জনগণের জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস করেছে শেখ হাসিনা পরিবার। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে পরিবার মিলে টাকা লোপাট করেছে। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে দেশের টাকা লুট করেছে হাসিনার পরিবার। এ সময় দুর্নীতির দায়ে শেখ হাসিনার বোনের মেয়ের বিরুদ্ধে লন্ডনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান তিনি। যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের ঔরসী তালুক মনে করতেন, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে, সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগমপাড়া গঠন করেছেন, তারাই এই টাকা চুরি করেছে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে 1.5 দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ছাত্ররাই পারে দেশকে সামনে এগিয়ে নিতে। দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ABM ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। মঈন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের যোগ্য করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর মোর্শেদ আসিফ হাসান সহ সিনিয়র নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। তিনি নতুন করে গড়ে তুলছেন এই দেশ সেবা করার জন্য। ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ 1.5 দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে এবং যারা স্বৈর শাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার সংস্কারের যৌক্তিক সময় প্রয়োজন, তবে দীর্ঘ সময় হলে দিল্লিতে বসে শেখ হাসিনা নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় RK স্কুল মাঠে জামায়াতের কর্মী সভায় এসব কথা বলেন তিনি। গোলাম পরোয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়, তাই দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আবু সাঈদ, মুগ্ধের মতো প্রয়োজন হলে আবারও দেশের জন্য জীবন উৎসর্গ করতে জনগণ প্রস্তুত আছে বলে জানান তিনি। মুক্তাগাছা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ শামসুল হক, জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কর্মী সভায় উপস্থিত ছিলেন। ৬-৭ মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। তারপরে নির্বাচনের একটি রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি, আপনি রোডম্যাপ ঘোষণা করুন। খুব দীর্ঘ সময় নেওয়া যাবে না, কারণ দীর্ঘ সময় নেওয়া হলে ওই বিজেপি শাসিত সরকার ওখান থেকে নতুন ষড়যন্ত্র করতে পারে। আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ এবং সুষ্ঠু হবে। গত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত সময় একটি ভুয়া সংসদ, এমপি এবং স্পিকার ছিল উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেছেন, সারা দেশের মানুষ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য 2টি সময়সীমা রয়েছে, 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি। তবে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ। রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চতুর্থ দিনে বেশ জমে উঠেছে। শনিবার ছুটির দিন হওয়ায় মেলায় ছিল ক্রেতা দর্শনার্থীদের ভিড়। ঢাকা সহ আশেপাশের জেলা থেকে মেলায় ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। মেলা প্রাঙ্গণ ঘুরে সব বয়সী মানুষ কিনেছেন তাদের পছন্দসই পণ্য। তবে কেনাকাটার পাশাপাশি ঘোরাফেরা আর আড্ডা দেওয়াও ছিল অনেকের উদ্দেশ্য। এদিকে বিক্রি অনেকটা ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মেলায় অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলো। তবে বরাবরের মতোই পণ্যের মান আর দাম নিয়ে অভিযোগ আছে ক্রেতাদের। মূল্য ছাড় দিয়ে মানহীন পণ্য বিক্রির অভিযোগের পাশাপাশি খাবারের দাম এবং মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। সিলেটে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আদিবাসী প্রমিলা ফুটবল ফেস্ট। নারী ফুটবলের এই উৎসবে অংশ নেয় সিলেট বিভাগের 6টি চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং খাসিয়াপুঞ্জির আদিবাসী কিশোরী ফুটবলাররা। সিলেট থেকে সজল ছত্রের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। শনিবার সকালে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার নকশিয়ারপুঞ্জি মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম। এমন আয়োজনে উচ্ছ্বসিত টুর্নামেন্টে অংশ নেওয়া সিলেট বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খাসিয়াপুঞ্জির আদিবাসী কিশোরী ফুটবলাররা, স্থানীয় তত্ত্বাবধানে যারা চর্চা করছে ফুটবল প্রতিভার। আয়োজনটা দেখে সত্যি অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের সিলেট বিভাগের মধ্যে এরকম আয়োজন কখনো হয় নাই, ফার্স্ট টাইম হয়েছে। তো আমি চাই প্রত্যেকটি বিভাগে ওই রকম আয়োজন করা হোক। এই টুর্নামেন্ট থেকে অনেক খেলোয়াড় উঠবে, আর যা এই খেলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বা অনেক প্লেয়ার যারা আছে খেলোয়াড়রা এরা আগ্রহী হবে ফুটবলের প্রতি। আমরা চাইতেছি যে চা বাগানের মেয়েগুলোকে এই আদিবাসী টুর্নামেন্টের মাধ্যমে ভালো ভালো কোনো ম্যাচে তুলে ধরতে আর কি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে সিলেট বিভাগ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে ফুটবলের উচ্ছ্বাসকে তৃণমূল প্রতিভার কাছে পৌঁছে দেওয়া। আমার মনে হয় বৃহত্তর সিলেটের মধ্যে অন্যরকম একটা আয়োজন, আগামীতে হয়তো আরও অনেক বড় কোনো কিছু থাকতে পারে, এবং যাই করি আমাদের ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে আমাদের প্লেয়ার কালেকশন। পাহাড় ঘেরা সীমান্তবর্তী মাঠে নৈসর্গিক পরিবেশে কিশোরীদের প্রতিভায় মুগ্ধ হন স্থানীয় ফুটবল প্রেমীরা। নকআউট পদ্ধতির খেলায় ফাইনালে শ্রীমঙ্গলের ভাড়াউড়া নতুন কুড়ি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সিলেটের দোলদলি চা বাগান জুম্মন লুসাই স্পোর্টস একাডেমি। শেষ মুহূর্তে সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।